আচ্ছা, আজকে আমরা আলোচনা করছি হৃৎপিণ্ডের আমাদের রক্তে যে সংবহনটা আছে হৃৎপিণ্ড, ফুসফুস, দেহকোষ, এর ৩টা দেহের যে অর্গানগুলির ভিতরে রক্তটা কীভাবে আর কি যাচ্ছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আর তার সাথে ২টা আনুষঙ্গিক টপিক, সেটা হলো ডাবল সার্কুলেশন বা দ্বিবর্তনী সংবহন বিষয়টা কী, এবং হোয়াই ইজ হার্ট নেভার ফ্যাটিক, অর্থাৎ হৃৎপিণ্ড কখনো ক্লান্ত বা অবসন্ন হয় না কেন। তো আমরা এই টপিকগুলো আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা আসি ব্লাড সার্কুলেশনটা কীভাবে হচ্ছে। তো আমাদের ব্লাড সার্কুলেশনটা আমরা এখানে দেখো একটা সরল চিত্র দিয়েছি, এটা আমরা গাজী আজমল স্যারের বই থেকে নিয়েছি। তো এই চিত্রটা ব্যাখ্যা করতে খুবই সহজ লাগে, কারণ এটা খুবই সিম্পল, আঁকাও খুবই সিম্পল, এবং পরীক্ষার এক্সামে তোমার এটা ব্যাখ্যা করতে খুবই সহজ হবে। কারণ বিষয়টা দেখো, আমরা এখানে এই মাঝখানে যে বক্সটা, এখানে এটাকে ডান অ্যাট্রিয়াম, এটা ডান ভেন্ট্রিকল, বাম অ্যাট্রিয়াম, বাম ভেন্ট্রিকল, এটা হলো হৃৎপিণ্ড টোটালটা, এবং এটা হলো দেহ। দেহ বলতে দেহের কোষগুলা যেগুলো আছে, আর এটা হলো ফুসফুস। তো আমাদের দেহের ভিতরে কি হবে, এখানে আমার অক্সিজেন সাপ্লাই দিতে হবে, আর এখানে ডিঅক্সিজেনের ব্লাডটা সাপ্লাই দিতে হবে। কারণ এখানে অক্সিজেনটা সে নিয়ে তোমার করবে, ইউটিলাইজ করবে, এবং সে নারিশড হবে সে, এবং কার্বন ডাইঅক্সাইডটা তৈরি করবে। সেই কার্বন ডাইঅক্সাইডটা আমার আবার ফুসফুসে নিয়ে আসতে হবে, কারণ সেই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইডটাকে আমাকে বের করে দিয়ে অক্সিজেনটাকে তাকে দিতে হবে। তো এই টোটাল জিনিসটা কীভাবে হচ্ছে, প্রথমে ধরো আমরা দেহ থেকে শুরু করি। দেহের এখানে যে সেলগুলো আছে, আমাদের দেহের যে সেলগুলা, দেহের প্রত্যেকটা সেল, তারা অক্সিজেনটাকে ইউজ করে এনার্জি প্রোডাকশন করে এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। সেই কার্বন ডাইঅক্সাইডটা কোষ থেকে ইন্টারস্টিশিয়ামে আসে, মানে তোমার কোষের টিস্যুর ফাঁকে ফাঁকে যে স্থানগুলো থাকে, টিস্যু, কোষ এবং তোমার ক্যাপিলারি মাঝখানে যে স্থান, ওটাকে ইন্টারস্টিশিয়াল স্পেস বা ইন্টারস্টিশিয়াম বলা হয়। তো ওইখানে সে কার্বন ডাইঅক্সাইডটাকে ডিফিউজ করে বের করে দেয়। বের করে দেওয়ার পরে ওই ইন্টারস্টিশিয়াম থেকে যে কৌশিক জালিকা বা ক্যাপিলারিস আছে আমাদের, সেই ক্যাপিলারির ওয়াল ভেদ করে কার্বন ডাইঅক্সাইডটা রক্তে ঢুকে। ঠিক আছে, রক্তে ঢুকলে পরে এবং একই সাথে তোমার ওই কার্বন ডাইঅক্সাইডটা রক্তে ঢুকে এবং রক্ত থেকে অক্সিজেনটা ডিফিউজ হয়ে সেলের ভিতরে চলে আসে। তো এখানে রক্তে যে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের বিনিময়, সেটা একবার হলো। তো হওয়ার ফলে অক্সিজেন, দেহের কোষগুলো অক্সিজেন পেলো এবং কার্বন ডাইঅক্সাইডটা সে রক্তে দিয়ে দিল। এই যে তারপরে সেই রক্তটা, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যেটা, এইটা ইনফিরিয়র ভেনা কাভা, সুপিরিয়র ভেনা কাভা, দুই ধরনের ভেনা কাভা, যেগুলো আমাদের দেহের মেন শিরা, ওই শিরাগুলার মাধ্যমে হৃৎপিণ্ডের ডান অ্যাট্রিয়ামে এসে ওপেন করবে। তো ডান অ্যাট্রিয়ামে এসে ওপেন করার পরে, তো এখানে সব কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, CO2, এখানে সব CO2 যুক্ত রক্ত। এই CO2 যুক্ত রক্তটা ডান অ্যাট্রিয়াম থেকে তোমার ডান ভেন্ট্রিকলে কপাটিকার মাধ্যমে যখন ও পুশ করবে, তখন ওইটা ডান ভেন্ট্রিকলে চলে আসবে। ডান ভেন্ট্রিকল থেকে আবার সেটা যাবে হলো পালমোনারি আর্টারি। এটাই একমাত্র আর্টারি যেটা ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ক্যারি করে। বাদবাকি দেহে সব আর্টারি তোমার অক্সিজেন যুক্ত রক্ত ক্যারি করে। তো এখান থেকে সে পালমোনারি আর্টারি হয়ে ফুসফুসে যাবে চলে। ফুসফুসে যাওয়ার পরে ফুসফুসে যে লাং অ্যালভিওলাই আছে, সেগুলা এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটাকে অক্সিজেন, মানে রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইডটা বাতাসে বের করে দেবে, এবং বাতাস থেকে অক্সিজেনটাকে রক্তের ভিতরে প্রবেশ করাবে, যার ফলে অক্সিজেনটা আমাদের দেহ থেকে বের হয়ে গেল, এবং অক্সিজেন না, কার্বন ডাইঅক্সাইড আমাদের দেহ থেকে বের হয়ে গেল এবং অক্সিজেনটা আমাদের রক্তে চলে আসলো। তো এখানে যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা আছে, ওইটা এরপরে যায় অক্সিজেন যুক্ত রক্ত হয়ে যাবে। এই অক্সিজেনযুক্ত রক্তটা পালমোনারি ভেইন, এটাই একমাত্র ভেইন যে ভেইনটা অক্সিজেনযুক্ত রক্ত ক্যারি করে। বাদবাকি ভেইনগুলো কার্বন ডাইঅক্সাইড যুক্ত ক্যারি করে, আমরা একটু আগে দেখে আসছি। তো এই ভেইনটার মাধ্যমে সে হৃৎপিণ্ডের বাম অ্যাট্রিয়ামে আসে। এখানে যা আছে সবই তোমার অক্সিজেনযুক্ত রক্ত। এই অক্সিজেনযুক্ত রক্তটা ভেন্ট্রিকলে আসবে। ভেন্ট্রিকলে আসার পরে সেই অ্যাওর্টা বা মহাধমনী যেটা, এই ধমনী হয়ে দেহের কোষগুলোর কাছে আবার চলে যাবে অক্সিজেনযুক্ত রক্তটা। এই অ্যাওর্টা যেটা, এটা হলো মহাধমনী, এটা অনেকগুলো ব্রাঞ্চ দেয়। সেই ব্রাঞ্চগুলো আবার আর্টারিতে পরিণত, আর্টারি থেকে আর্টারিওল থেকে ক্যাপিলারি হয়ে কোষের কাছাকাছি চলে যায়। ওইখানে যে সে অক্সিজেনটাকে দেয় এবং কার্বন ডাইঅক্সাইডটাকে নিয়ে ক্যাপিলারির ওই পাশে ভেনিউল থেকে ভেইন থেকে ইনফিরিয়র ভেনা কাভা, সুপিরিয়র ভেনা কাভা হয়ে আবার ডায়ানাট্রিয়াম চলে আসে। তো এইভাবে টোটাল সার্কুলেশনটা চলছে, ঠিক আছে, বারবার চলছে।
এবং এরপরে এই যে ডাবল সার্কুলেশনটা তাহলে কি, ডাবল সার্কুলেশন বা দ্বিবর্তনী সার্কুলেশন, এটাই ডাবল সার্কুলেশন। কারণ এই যে অক্সিজেন আমাদের দেহ থেকে অক্সিজেন, দেহকে অক্সিজেন সাপ্লাই দেওয়া এবং কার্বন ডাইঅক্সাইড দেহ থেকে বের করে নেওয়া, এই কাজটা করার জন্য দেখো রক্তটাকে দুইবার হৃৎপিণ্ড অতিক্রম করা লাগতেছে। একবার সে দেহ থেকে কার্বন ডাইঅক্সাইডটাকে নিয়ে এই যে ডান অ্যাট্রিয়াম ডান ভেন্ট্রিকল দিয়ে যাচ্ছে, এই একবার সে অতিক্রম করলো। তারপরে সে যখন ফুসফুস থেকে ক্রস করে এসে আবার হার্টে আসছে, তো এই দ্বিতীয়বারের মতো সে দেহে মানে হার্টটাকে অতিক্রম করলো। তো মেন বিষয়টা হলো সে তাহলে হৃৎপিণ্ডটাকে দুইবার ক্রস করছে, যার কারণে এখানে ডাবল সার্কুলেশন বলা হচ্ছে। এমন কিছু প্রাণী আছে যাদের একবার মাত্র ক্রস করে, যার কারণে তাদের একবর্তনী সার্কুলেশন বা মানে তোমার একবর্তনী সংবহনতন্ত্র বলা হচ্ছে, যেটা আর কি। এটা আমরা দ্বিতীয় অধ্যায়ে পড়ে আসছি রুই মাছের ক্ষেত্রে, ঠিক আছে, কারণ ওদের ক্ষেত্রে শুধু একবারে হৃৎপিণ্ড ক্রস করে। তো এই কারণে এটাকে ডাবল সার্কুলেশন বলা হচ্ছে, বোঝা গেল। তো ডাবল সার্কুলেশন মেন বিষয়টা হলো যে সে দুইবার হৃৎপিণ্ডকে অতিক্রম করছে। আর এবার হার্ট কেন ক্লান্ত হয় না, নেভার ফ্যাটিক, তার একটা উত্তর সেটা হলো নিশার কাল। নিশার বিষয়টা কি, নিশার কালটা হলো ওই সময়টা, যেই সময়টায় ধরো আমি হৃৎপিণ্ডটাকে একবার স্টিমুলাস দিচ্ছি, হৃৎপিণ্ডের যে সেলটা ওকে আমি একবার স্টিমুলাস দিলাম, দেওয়ার পরে সে সংকুচিত হলো, হৃৎপিণ্ডটাকে একবার পাম্প করলো, পাম্প করার পরে সে একটা সময়ের জন্য সে আর কোনো সংকেত সে নিবে না, একটা সময়ের জন্য সে বিরতি নিয়ে নেবে তার কাজের থেকে। সেই সময়টা হয়তো অনেক অল্প হতে পারে। তোমার নিশার খালটা আমাদের সেই সময়টার পরে যেয়ে যদি সেই সময়টা অতিক্রম করার পরে তারপরে যদি আমি তাকে আবার সিগন্যাল দিই, সে আবার একবার পাম্প করবে। তো দুইটা পাম্পের মাঝখানে সে কিছু একটা লং টাইমের জন্য সে আর কোনো সিগন্যাল নেয় না, যার কারণে ওই নিশার কালের সময় সে কোনো কন্ট্রাকশন বা পাম্পিং অ্যাক্টিভিটি দেখায় না। তো এই যে তখন সে যে রেস্ট নেয়, তার মানে তোমার একবার সে কন্ট্রাক্ট হলো এবং আবার কন্ট্রাক্ট হওয়ার মাঝখানে সে একটা সময় রেস্ট নিল। এই রেস্টটা, এই লং টাইম রেস্টের কারণে তার একবার কন্ট্রাকশনের জন্য তার যে পরিমাণ ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়েছিল, যেটা তোমার আমাদের মাসেল ফাইবারগুলিকে ফ্যাটিক করার জন্য দায়ী, সেই ল্যাকটিক অ্যাসিডটাকে সে অ্যাবজর্ব করে তোমার আবার নতুন করে উজ্জীবিত হয়ে গেল, একটু রেস্ট নিয়ে সে আবার নতুন করে উজ্জীবিত হলো, এবং এটা হতেই থাকছে, যার কারণে সে কখনো ক্লান্ত হচ্ছে না। অন্যান্য যে স্কেলেটাল মাসেলগুলো আছে তাদের ক্ষেত্রে এই নিশার কালটা অনেক কম, যার কারণে আমরা যে অনবরত কাজ করতেই থাকি, যার কারণে মাসেল ফাইবারগুলো ওই ল্যাকটিক অ্যাসিডটাকে অ্যাবজর্ব করতে অক্ষম হয়ে যায়, যার কারণে সে খুব দ্রুতই ফ্যাটিক হয়ে যায়, ঠিক আছে। তো কিন্তু হার্টের ক্ষেত্রে যেহেতু নিশার কালটা একটু বেশি, যার কারণে সে ওই সময়টার ভিতরে নিজেকে আবার রি এনার্জাইজড করে নিতে পারে, ঠিক আছে, যার কারণে তার ক্লান্তি কখনো আসে না।